সবার আগে তো জাস্টিস গঙ্গোপাধ্যায়কে একটা বিগ স্যালুট, কারণ উনি দেখিয়ে দিয়েছেন যে বিচারপতিরাও সমালোচনার ঊর্ধ্বে নয়। ভারতের জুডিশিয়ারি যতদিন থাকবে জাস্টিস গঙ্গোপাধ্যায় কথা সবাই মনে রাখবে, এবং সাধারণ জনগণের পক্ষ থেকে ওনাকে একটা বিগ স্যালুট। আমি তো কোনোদিন শুনিনি আজ পর্যন্ত যে একজন অ্যাক্টিং জাজ আর একজন অ্যাক্টিং জাজের বিরুদ্ধে এইভাবে একদম সমক্ষে জনসমক্ষে মন্তব্য করছেন বা কোর্টরুমে মন্তব্য করছেন, যেটা পাবলিক হয়। তো তাহলে এটা বুঝতে হবে যে দুর্নীতির শিকড় কোথায় গেছে আর সেটিংটা কত দূর হয়েছে, সেটা আজকে কিন্তু উনি একদম পরিষ্কার করে দিলেন। এবং আশা করি আমাদের দেশের বিচার ব্যবস্থার উপর এখনও আমাদের আস্থা আছে এবং থাকবেও। মাননীয় সুপ্রিম কোর্ট, মাননীয় প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট, ল মিনিস্ট্রি এবং এর সঙ্গে জড়িত আর যারা যারা আছেন, এই বিষয়টাকে গম্ভীরভাবে দেখা উচিত। কুণাল ঘোষ তিনি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নাম করে করে যে সমস্ত ভাষায় আক্রমণ করেছেন, বিজেপির দালাল বলেছেন, রাজনীতি করছেন বলেছেন। এখন অন্যায়ের প্রতিবাদ করলেই লোকে বিজেপির দালাল হয়ে যায়, এইটা কিন্তু একদিক দিয়ে ভালো। ভালো মানে মানে অন্যায়ের প্রতিবাদীরা যে আমাদের সাথেই আছে এটা বোঝা যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে কুণালবাবু বলেছেন ওনার ওটা ব্যক্তিগত মতামত, উনি তো বিচার ব্যবস্থার সাথে যুক্ত নন। না না, উনি দলের মুখপাত্র হিসেবে বলেছেন। কোন দলের মুখপাত্র হিসেবে বলেছেন? যে দল চুরিটাকে একটা ইন্ডাস্ট্রি করে নিয়েছে। আমরা বলি না বাংলায় ইন্ডাস্ট্রি নেই, বাংলায় শিল্প নেই। এত বড় চুরি শিল্প দেখান তো সারা ভারতবর্ষে কোথায় আছে? চোরেদের দলের মুখপাত্র কি আর সাধুদের হয়ে গলা ফাটাবে নাকি? চোরেদের দলের মুখপাত্র চোরেদের হয়ে গলা ফাটাবে। ইতিমধ্যে একাধিক আইন বিশেষজ্ঞরা, আইনজীবীরা, অরুণাভ ঘোষ থেকে কল্যাণ ব্যানার্জি, তিনি তো তৃণমূলেরই, তারা বলছেন যে ইতিহাসে বাংলা এবং ভারতের জন্য আইন ব্যবস্থার জন্য একটা কালো দিন, কালকের দিনটাকে বলছেন। কালকে অত্যন্ত উজ্জ্বল দিন। কালকে ওরা চাকরি বাঁচানোর জন্য বলছে, কল্যাণদা নিজে সিনিয়র অ্যাডভোকেট, কল্যাণদাও জানেন যে কালকে বিচার ব্যবস্থার জন্য এটা একটা গর্বের দিন। যে আমি বিচারপতি বলে আমি সমস্ত সন্দেহের ঊর্ধ্বে, আমি বিচারপতি বলে আমি কোনো দোষ করতে পারি না, বিচারপতিরাও যে সাধারণ মানুষ, এটা জাস্টিস গাঙ্গুলি কালকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই যে অভিজিৎ গাঙ্গুলির এই যে মন্তব্য, এই নিয়ে অনেকে সমালোচনা করছেন যে এইভাবে ভরা এজলাসে কি দরকার ছিল এইভাবে বলার? কোনো উপায় নেই তো, কোনো উপায় নেই তো। ওনার মতো একজন, দেখুন উনি একজন নিজে বিশিষ্ট আইনজ্ঞ, উনি নিজে বিশিষ্ট আইনজীবী ছিলেন। তারপরে একটা হাইকোর্টের জাজ যখন হয়েছে, তার আইনজ্ঞ হিসেবে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গা নেই। সেখানে কোনটা আইনের দায়রায় আর কোনটা তার বাইরে, সেটা আমি আপনার থেকে জাস্টিস গাঙ্গুলি অনেক ভালো জানেন। আমার মনে হয় না ওনার মতো একজন পণ্ডিত লোক যে আইন ভেঙে কোনো কাজ করবেন, এবং এটা এক্সপোজ হওয়া তো খুব দরকার ছিল। এবং দেখেছেন তাদের বেঞ্চ চেঞ্জ হয়েছে। যদি উনি সঠিক না হতেন, আজকে যদি উনি মিথ্যে অভিযোগ করতেন, তাহলে তো ওনার উপরে মানে কোনো স্টেপ না হতো, ওনার উপরে কোনো কাজ মানে করা হতো। কিন্তু আজকে হয়েছে তো উল্টোটা। উনি যেটা বলেছেন তারপরে এই বেঞ্চটা চেঞ্জ হয়ে গেছে। আমরা দেখি কোনো সরকারি আধিকারিকের উপরে যখন কোনো দুর্নীতির বা নিয়ম ভাঙার অভিযোগ ওঠে, তখন তাকে সাসপেন্ড করে দেওয়া হয়, তখন তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেওয়া হয়, বা তাকে সেখান থেকে ট্রান্সফার করে দেওয়া হয়। তো টেকনিক্যালি এটা তো ট্রান্সফারই হলো মামলাটা। তার মানে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা বলছেন তার সার্বত্তা আছে, এবং সেটা আগে আইন বিচার করবে কে ঠিক। জাস্টিস গাঙ্গুলি বলেছেন, অভিজিৎ গাঙ্গুলি যে অভিযোগ করেছেন, এটা সত্যি হলে এটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয়, এবং এটার কিন্তু তদন্ত হওয়া উচিত, এবং যে দোষী তার কঠোর শাস্তি হওয়া উচিত, তিনি যেই হন। কিন্তু এই অভিযোগটা ওঠাও কত মারাত্মক ব্যাপার যে একজন বিচারপতি, আচ্ছা আমি মেনে নিলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক ছিলেন না, উনি হয়তো ভুল করছিলেন, ঠিক জাজমেন্ট করছিলেন না, এই সমস্ত অভিযোগ নিয়েই তো সুপ্রিম কোর্টে গেছে। কিন্তু তারপরের বিচারপতিও আসলে এটা তো মানে যদি আশা করা যায় যে হাইকোর্টের অনারেবল জাস্টিসরা কোনো একটা রাজনৈতিক দলের কথায় চলবেন বা কোনো ব্যক্তি বিশেষের কথায় চলবে, সেটা সম্ভব না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেটা বক্তব্য যে ব্যক্তিগত রোষ থেকে অভিজিৎ গাঙ্গুলি তাকে এইভাবে, তাহলে অমৃতা সিনহা কি করলেন? শুনুন, আইনজীবীরা স্পেশালি হাইকোর্ট জাজেরা এবং অবভিয়াসলি সব জাজেরাও আগে আইনের দায়রায় এভিডেন্স কি আছে,
এবং তথ্য কি আছে সেইটা নিয়ে মামলার বিচার করেন যে কোনো বিচারপতিরাই। তো সেখানে হিউম্যান এরার কিছু হতেই পারে, তারাও মানুষ, কিন্তু পুরো ফ্যাক্টটা তো চেঞ্জ হয়ে যেতে পারে না। তার কাছে আজকে অনারেবল জাস্টিসদের কাছে যদি কোনো এভিডেন্স না থাকে, কোনো তথ্য না থাকে, কোনো সাক্ষ্য প্রমাণ না থাকে, তাহলে তো তারা নিশ্চয়ই আজকে যা রায় দিচ্ছেন সেটা দিচ্ছেন না। তার উপর ভিত্তি করেই আমাদের বিচার ব্যবস্থা দাঁড়িয়ে আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? টেকনিক্যালি উনি একটা রাজনৈতিক দলের একটা পদাধিকারী এবং এবং ঠিক আছে, সেটা তো তার তো কোনো সেটা সরকারি পরিচয় না। উনি সরকারি পরিচয়, উনি জাস্ট একটা এমপি। ভারতবর্ষের 543 জন এমপির মধ্যে উনিও একজন এমপি, সাংসদ। উনি কোনো মন্ত্রীও না, উনি রাজ্যেরও কোনো মন্ত্রী না, কেন্দ্রেরও কোনো মন্ত্রী না। তাহলে তাহলে আমি ওকে একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবেই ধরবো। তাহলে একটা রাজনৈতিক ব্যক্তির কথায় বা একটা রাজনৈতিক ব্যক্তির জন্যে যদি বিচার ব্যবস্থাও প্রভাবিত হয়, তাহলে তাকে প্রভাবশালী বলবেন না তো কাকে প্রভাবশালী বলবেন? শাসক দলের সেকেন্ড ইন কমান্ড মানে তো অবভিয়াসলি প্রভাবশালী। আপনি আমি তো সেকেন্ড ইন কমান্ড নই, শাসক দলের একটা। তো যে শাসক দলের সেকেন্ড ইন কমান্ড হবে, তো প্রশাসন, পুলিশ, সরকারি ব্যবস্থাতে তো তার প্রভাব থাকবেই, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেই প্রভাব খাটিয়েই দুর্নীতি ঢাকার চেষ্টা 100 বার। না, আসল খেলাটা তো হচ্ছে দুর্নীতি ঢাকার। এই দুর্নীতিটা জবের থেকে ওপেন হয়ে, আচ্ছা আপনি একটা কথা বলুন, বাংলায় এত ক্যাশ টাকা আছে, আপনারা না দেখালে জনগণ জানতে পারতো? আচ্ছা আপনি এই দুর্নীতি হওয়ার আগে কুন্তলের নাম শুনেছিলেন কোনোদিন? শান্তনুর নাম শুনেছিলেন? অয়নশীলের নাম শুনেছিলেন? হয়তো সেই এলাকার কিছু লোক চিনত, সারা ভারতবর্ষ এখন তাদের নাম জেনে গেছে। কেন? দুর্নীতির জন্যে। তাদের কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে 100 বার। খালি তাই না, দেখুন বারবার আমরা দেখেছি উনি যখনই কোনো কেসে অভিযুক্ত হয়েছেন, তাকে হাজিরি দিতে বলা হয়েছে, উনি হাজিরা দেওয়ার আগে কোর্টে দৌড়েছেন যে আমি যাব না। আচ্ছা আমি যদি চোর না হই, আমি যদি চুরি না করি, আমাকে যেই ডাকুক আমি চলে যাব, আমি কেন যাব না? তাহলে আমি কেউ ডাকলেই আমি আগে যদি ভাবি আমি কি করে হোক ওই হাজিরাটা এড়াতে হবে, তাহলে তো নিশ্চয়ই ডাল মে কুচ কালা হ্যাঁ। নাহলে তো আমি বুক চিতিয়ে যাবো। মুখে বলেন বটে যে আমি বুক চিতিয়ে যাই, আমি কথা বলে এসছি, হ্যান এসছি। আমার প্রশ্ন হচ্ছে তাহলে বারবারই হাজিরা এড়ানোর যে প্রবণতা, যে কাউকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন, মলয় ঘটক বলুন, ফিরহাদ হাকিম বলুন, কাউকে ডাকলে প্রথমে কোর্টে দৌড়োয়, যেটা আমাকে কেন ডেকেছে, আমি যাব না। আমি তো চ্যালেঞ্জ করে বলছি, একটা নেতা আজকে বলুন যে কালকে কোনো দুর্নীতিতে আমার নাম জড়াবে না। যারা যারা বড় গলায় বলেছিল প্রত্যেককে কিন্তু তারপরে ওই হাইকোর্ট সুপ্রিম কোর্টে দৌড়তে হয়েছে, হয় বেল নিতে, না হলে হাজিরা এড়াতে, না হলে বাঁচার জন্যে। বুধবার মমতা ব্যানার্জি বললেন চোট পেয়েছেন, 200 কিমি বেগে কোনো গাড়ি তার কনভয়ে ঢুকে পড়েছিল, তারপরের দিনই তিনি ক্রিকেট খেললেন না। এখন প্রথমে আমি জিজ্ঞেস করতে চাই যে কলকাতার রাস্তাঘাট কি এত ভালো হয়ে গেছে এখন ফারারি, লাম্বরগিনি, পোর্শের মতো গাড়ি চলছে? কারণ এই ইন্ডিয়ান যত গাড়ি আছে 200 কিলোমিটার কোনো স্পিড ওঠে না, মানে নর্মালি আমরা রাস্তায় যা গাড়ি দেখতে পাই। তো গাড়িটা কি গাড়ি ছিল আপনারাও জানলে একটু জানাবেন, তাহলে আমার ওই গাড়িটা কেনার ইচ্ছে থাকবে যে 200 কিলোমিটার স্পিডে কি করে একটা গাড়ি চলতে পারে। আর শুনুন, এগুলো এই ড্রামা, এই নাটকের একটাই কারণ, মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার। এই চোট আর আঘাতের আর অ্যাক্সিডেন্টের এত গল্প উনি বানিয়েছেন, তো আর এখন এটা পাবলিক খাবে না, এবং খাবে না জানতে পেরে পরের দিন উনি বেরিয়ে গেলেন আবার। আচ্ছা লোকসভা ভোট সামনে, ভোটের আগে নাটক বলছেন আপনি? নাটক 100 বার নাটক, 100 বার নাটক, 100 বার নাটক। কারণ নাটকের চিত্রনাট্যটাই ভুল ছিল, সেটা ওর মুখ দিয়ে বেরিয়েও গেছে। বয়স হয়েছে তো দিদির, ঠিক আছে ওগুলো। কিন্তু যেটা হয়েছে যে লোকসভা ভোটের আগে নাটকের মেন কারণ হচ্ছে দৃষ্টিটা মানুষের ঘোরাতে হবে। এই যে একটার পর একটা চুরি, একটার পর একটা চুরি, কেন্দ্রীয় এজেন্সিদের উপর হামলা হচ্ছে, শেখ শাহজাহানের ওখানে হামলা হলো, এত বড় বড় কথা বললেন উনি তো পুলিশ মন্ত্রী রাজ্যের, পরের দিন শঙ্কর আড্ডার বাড়িতে এসপিকে জানিয়ে গেল, ইডি আবার অ্যাটাক হলো।
মন্ত্রী অখিলগিরি বলছে যে শাহজাহান চিকিৎসার জন্য বাইরে গেছে রাজ্যে। তাহলে একটু ঠিকানাটা বলে দিন না উনি কোথায়, যখন উনি জানেনি বাইরে গেছে বলে দিন। উনি তো ইডির খাতায় ওয়ান্টেড, ওনাকে তো নোটিশ দিয়ে আসা হয়েছে 10 দিনের মধ্যে দেখা করার জন্য। এবং মাফ করবেন, রাজ্য পুলিশও বলছে যে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো রাজ্য পুলিশ তাহলে আমার তো মনে হয় ডিজির ইমিডিয়েট অখিলগিরিকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, কোথায় চিকিৎসা করাতে গেছেন, কোন দেশে গেছেন, তাহলে সেইভাবে সংশ্লিষ্ট এজেন্সিদের জানানো উচিত। বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে, রাম মন্দির ভোটের আগে ধর্মে উস্কানি, উনি সাম্প্রদায়িক সংহতি মিছিল। এটা ধর্ম নিয়ে রাজনীতি না, এটা ধর্ম প্রতিষ্ঠার রাজনীতি। একটুখানি উনি ভুল বলেছেন। আমরা গর্বিত যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি রাম মন্দির আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন, আজকে তার করকমলে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, রাম মন্দিরের সূচনা হয়েছে। উনি জিততে দেবেন না, বাংলাটা কি ওনার পৈতৃক সম্পত্তি নাকি যে উনি জিততে দেবেন না? জিতবে না জিতবে এইটা ঠিক করবে বাংলার আপামর জনসাধারণ। আজকে মুসলিম সমাজও কিন্তু দেখছে তারা বঞ্চিত, তাদেরকে একটা বিশেষ কাজে ব্যবহার করা হচ্ছে, তাদের ডেভেলপমেন্টের জন্য কিছু করা হয়নি। তো ওই জন্য তারাও কিন্তু এগিয়েছে, তারা দেখেছেন, তারা দাঁড়িয়েছেন। এবং আপনি বলুন যে কয়েক হাজার শোভাযাত্রা আজকে পুরো পশ্চিমবঙ্গে বেরিয়েছে, কয়েক হাজার অনুষ্ঠান করা হয়েছে। একটা ইনসিডেন্ট দেখান যেখানে একটা জায়গায় কোনো প্রভোগ করা হয়েছে। আমরা তো বলি রাম তো সবার, রাম তো খালি হিন্দুদের না, রাম তো সবার। তো সবাই আসুন, সবাই এসে এই উৎসবে সামিল হন।